আক্ষেপ বিমল কর। স্ত্রী স্টোরি টেলিং। আমি হলাম স্ত্রী। আগোচরের সন্ধ্যা নামল, ধূসর অন্ধকার। অবশিষ্ট আলো রেখাগুলি মুছে দিল। শূন্যের কোথাও আর সচ্ছলতা থাকলো না। শিরীষ গাছের মাথায় ডিঙিয়ে শেষ কয়েকটি পাখির গঙ্গার দিকে উড়ে গেছে। ওই সময় চৈত্র মাস। অস্থির হাওয়া এলো মাঠে। কয়েক দণ্ড পর ওই বাতাসের দুরন্ত চলে গেল। আকাশে নিরিবিলি দেখালো। শিবতোষ উদাস, চোখের ফাঁকা আকাশ, ময়লা মেঘ, তলায় আধো ঘন হয়ে আসা। এখন কিছু আর চোখে পড়ে না। মনে হয় দৃষ্টির ওপারে চলে গেছে সব। মাঠের গাছগুলো অন্ধকারে মিশে ছায়ার মতন দাঁড়িয়ে আছে। কাছাকাছি কয়েকটি মানুষও ছিল, দেখা যায় না। কলা ফুলের ঝাড়ও ছিল সামনে, সেই গাছটা টহরও করা যায় না। ভুবন দত্তের কথা আবার মনে এলো। কোনো কোনো সময়ে এরকমও হয়। যতবার বই খোলা সেই পাতা কি করে যেন একটু ফাঁক জমে গেছে ওখানে। ঘুরে ফিরে পাতা দেখা দেবে। ভুবন গতকাল রাত্রে মারা গেছে। কোনো মারাত্মক ব্যাধি নয়, দুর্ঘটনা নয়। ভুবনের সাধারণত জ্বর হয়েছিল। বউ নিয়ে দার্জিলিং বেড়াতে গিয়েছিল প্রথমের মাসে। ফিরে এসেছিল মাঝামাঝিতে। এসে বসে ঠান্ডা লেগে জ্বর হয়েছে। কলকাতায় ফিরে কেমন করে যেন আবার একদিন জ্বরটা বেড়ে গেল। হু হু করে জ্বর উঠল কমল একটু। তারপর কাল রাত্রে সেই নিঃশ্বাস নিতে পারল না। বউকে নাকি বলেছে, পাখাটা ফুল করে দাও, আমার দম বন্ধ হয়ে আসছে। ঝড়ের মতন পাখা ঘুরছে মাথার ওপরে। গলির মোড়ে রাত থমথম করছে। মুখের সামনে বউ। ডাক্তার এলো। এসে দেখলো ভুবন মারা গেছে। আহা! শিবতোষ অনুভব করছিল দুপুর থেকে সে কতবার বড় বড় নিঃশ্বাস ফেলছে। তার বুকের ভার যেন একটু একটু করে বাতাস তার বুকে ক্রমশ জমে যাচ্ছে। দীর্ঘ নিঃশ্বাসগুলি তার বুক থেকে সবটুকু বাতাস তুলতে পারছে না। কোল থেকে চশমা তুলে নিতে পারল শিবতোষ। মুখ হাঁ করে যতটা পারল বাতাস উঠিয়ে ফেলার চেষ্টা করল। ভুবন নিতান্ত ছেলে মানুষ, বছর 30-32 হবে। মাত্র সেই দিনই বিয়ে করেছে। বছর 2 নাকি 3। অফিসে সেই মেয়েটাকে ভালোবেসে বিয়ে করেছে। ও স্বামী স্ত্রীতে জোরে অফিসে আসতো। ছুটির পর একসাথে বেরোতো ট্রাম বা বাস ধরতে। ভীষণ মিত্তির বড় রগড়ে লোক। একদিন বর্ষায় ভুবন আর ভুবনের বউ দুজন কাকে দুটো আলাদা ছাতায় মাথা ঢেকে অফিসে ঢুকতে দেখে বিশু চেঁচিয়ে বলল, কি রে ভুবন, বৌমার সঙ্গে ঝগড়া নাকি? ভুবন সস্ত্রী থমকে দাঁড়ালো। বেশ অবাক হয়ে গিয়েছিল। বিশু গম্ভীর হয়ে বলল, তোদের তো ভাই এক ছাতা মাথায় দিয়ে আসার কথা। এখন যেন সেই বর্ষার দিনে হাসি হল্লা শুনতে পাচ্ছে শিবতোষ। ভুবনের হাস্যময় মুখ, প্রসন্ন দৃষ্টি। ভুবনের বউ গৌরী, সজল মুখ, ঈষৎ অপ্রস্তুত ভাব। শিবতোষ এই অন্ধকারে যেন দেখতে পেল। ঘাসের ওপর থেকে পা গুটিয়ে নিল ও। অনেক দূরে কোনো একজন ট্রানজেকশন সেট খুলেছে। হাতে ঘড়ি আছে। এত অন্ধকারে কাঁটা দেখা যাবে না জেনে শিবতোষ ঘড়ি দেখল না। বাড়ি ফেরার সময় উতরে যাচ্ছে। তার ওঠা উচিত। রাত হয়ে গেল। কমল বড় ভাবে। উঠে দাঁড়ালো শিবতোষ। রুমাল বের করে মুখ মুছে নিল আলতো করে। পকেট থেকে সিগারেট বের করে ধরালো। তারপর অবসন্ন পায়ে মাঠের মধ্যে দিয়ে হাঁটতে লাগলো। ট্রাম গুমটি এতক্ষণ নিশ্চয়ই কিছু ফাঁক হয়ে এসছে। যথেষ্ট অন্ধকারে রাস্তার বাতিগুলো পুরোপুরি ফুটে উঠেছে। এই সংসারে কখন কি আসবে কে যাবে কে জানে। ভুবন কত আশা করে ভালোবেসেছিল, কত দীর্ঘকাল ভালোবাসা নিয়ে বেঁচে থাকবে বলে ভেবেছিল। গৌরী কত নির্ভর করে এই ভালোবাসার কাছ থেকে নিজেকে দিয়েছিল। কিন্তু কি হলো? বিশু আজ খেপে গিয়ে বলে, শালার ভগবান,
থানা থেকে লোকজন নিয়ে যেন কুকুর ধরতে আসে। তা সত্যি, কখন যে কে কি আসছে কে জানে। বাড়ি ফিরে প্রায় 8টা বেজে গেল। গলি গলিতে বাড়ি, পথের বাতি আজ জ্বলছে, কাল নেবে। আবার কর্পোরেশনের বাতি জ্বালানো লোকটা যতদিন নতুন বাল্ব না আনছে ততদিন এটা এদিকটা অন্ধকারই থাকবে। 30-40 গজ জায়গা ঘুটঘুটে করবে। শিবতোষ বাড়ি ফিরে দোতলায় উঠবার সময় শুনতে পেল নিচে বৈঠকখানা। বাবলু আর টুলু চেঁচিয়ে পড়ার মুখস্থ করছে। ওদের মাস্টার মশাই এসেছে, যেটা সেটা বোঝা নাই, নয়তো পাড়ার ছেলে 2 ভাই বোনের দাপাদাপি করত। দোতলা সিঁড়িতে পা দিয়ে চোখে পড়ল কলতারে মুখোমুখি রান্নাঘরে চৌকাঠের কাছে কমলা দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে বামুনকে কি বলছে। শিবতোষের পায়ের শব্দে কমলার মুখ ফিরল। নিজের ঘরে এসে শিবতোষ জামা কাপড় ছাড়ল। মেঝেতে একটা পাশে সেলাই কল নামানো রয়েছে, কিছু ছিট কাপড়, কাঁচি, একটি বালতি ব্যাগ সেলাই কলের আশেপাশে ছড়ানো। কমলা সেলাই নিয়ে বসেছিল, উঠে গেছে। হাতে সময় পেলে বসে বসে মাঝে মাঝে, কিন্তু বড় অসতর্কতাভাবে সমস্ত ফেলে দেয়। একদিন মিনুর হাতে পা কাটবে। শিবতোষ কাঁচি সরিয়ে রেখে সেলাইয়ের কল ডালাটা কলের মুখের দিকে ঢাকা দিয়ে দিয়েছে। কমলা এলো। ঠিক যা ভেবেছিল। কমলা তাড়াতাড়ি এগিয়ে এলো কলের ধারে। থাক, ঢাকনা দিয়ে না, আমার কাজ আছে। মিনু কোথায়? শিবতোষের ডালা রেখে দিল। বলে, না আর, ওই এক মেয়েই আমি জ্বলে গেলাম, এই অক্ষরে পড়বে না। সারা দুপুর চিল্লাচিল্লি, আর সন্ধেবেলায় শাঁখ বাজাতে না বাজাতেই ঢুলু ঢুলু। কমলা শতরঞ্জি আসন টেনে নিয়ে কলের সামনে বসে পড়ল। শিবতোষের গায়ে জামা ছাড়তে আনলার কাছে সরে গেল। ছড়িয়ে 2টি চর দিয়েছি। খানিকটা কাঁদলো, তারপর জেদ ধরে বসে থাকলো। হিড় হিড় করে টেনে নিয়ে গিয়ে বসিয়ে দিয়েছি নিচে, খাক, খেয়ে ঘুমাক। কমলা বলল। শিবতোষ অনুমান করতে পারল মিনু একটু পরেই উঠে এসে আবার বিছানায় শোবে। রাগ হলো। মিনুর বাবা সান্নিধ্যে বেশি পছন্দ করে। আজ এত দেরি করলে? কমলার সেলাই কলার মুখের ওপরে ঝুঁকে বুঝি সুতো পরিয়ে নিচ্ছিলে? দেরি হয়ে গেল, মাঠে গিয়ে বসলাম, ভাবছিলাম। শিবতোষ কলের ঘরে যাবার জন্য কাঁচা ধুতি গেঞ্জি আনলা থেকে তুলে নিয়েছিল। মনটা খারাপ হয়ে গেল। স্বামীর গলার স্বর দীর্ঘ নিঃশ্বাস শুনে কমলা ঘাড় ফিরিয়ে তাকালো। মন খারাপ হঠাৎ? কি হলো? কাল রাত্রে ভুবন মারা গেছে। কে? ভুবন, আমাদের অফিসের ভুবন। সে যে যার কথা বলি তোমায়, সে কি? মুহূর্তে যেন কমলা বীরু মুখ কাটিয়ে ভুবনকে চিনতে পারল। স্পষ্টই চিনতে পারল। শিবতোষের কাছে কত খুঁটিনাটি শুনেছে ভদ্রলোকের বিষয়ে। এবার বাড়িতে এসেছিল। কি করে মারা গেল হঠাৎ? হঠাৎ বলতে কি জানি। শিবতোষ উদাসীন ভারী গলায় বলল, মানুষের কখন কি হয়, কখন ডাক আসে, কে জানে বেচারি। কমলা সেলাই কলের সামনে স্তব্ধ হয়ে বসে থাকলো। তারপর আরও রাত হলো। 9টা বেজে গেল কখন। সদর থেকে হাওয়া এসে ওই গলিতে সাড়া দিচ্ছিল যেন। ঘরের সামনে গলির দিকে মুখ করে ফালি বারান্দা, এলোমেলো হাওয়া। অন্ধকারে কমলা সেমি দুলছিল। টুলুর ফ্রক মাটিতে, টবে অপরাজিতা লতা, ডালপাতা। বারান্দার রেলিং ছুঁয়ে কহাত এগুচ্ছে। বেতের একটা চেয়ার, 3 চাকার সাইকেল, সবই যথাযথ রয়েছে। নিচে বাবলুরা বসে কমলার ছেলে মেয়েকে খাওয়াচ্ছে। মিনু শিবতোষ বিছানার বালিশ জড়িয়ে ঘুমাচ্ছে কাতর। আজ কোনো কিছুতেই মন বসছে না বলে শিবতোষ বই অথবা কাগজপত্র পড়ার সময় পায়নি। চেষ্টা করেছিল, ফল হয়নি। সামান্য আগে পাশের বাড়িতে রেডিও খুলে দেওয়ার তার কানে একটি গান ভেসে আসছিল। ইচ্ছা হচ্ছিল ঘরের রেডিওটাও খুলে দিই,
শেষ পর্যন্ত দেয়নি। কখনো ঘরে, কখনো বাইরে এসে বিছানায় শোয়। বাইরে বারান্দায় এসে দাঁড়িয়ে এ কাজ সে কাজে মন বসাতে গিয়ে সুস্থির হতে পারল না। শিবতোষ তৃতীয়বার বারান্দায় এসে দাঁড়ালো। অন্ধকার খুব হালকা করে আলোর মেঘে দাঁড়িয়ে আছে। আকাশে অতি অল্প দেখাচ্ছে। তারা চোখ পড়ল। সামনে বাড়ি, বেখাপ্পা চিলেকোঠা, দৃষ্টি আটকে রয়েছে। নয়তো দুরন্ত চোখ পড়ল। কমলার উড়ো মুখে এসে দাঁড়ালো। গলির পথ দিয়ে একটি বউ চলে যাচ্ছে। গৌরীর একটি চিঠি লেখার কথা হঠাৎ মনে এলো শিবতোষের। যাওয়াই উচিত ছিল, কিন্তু এমন সময় যাবার সাহস হচ্ছিল না। ভীষণ অস্বস্তিকর অবস্থার মধ্যে নিজেকে আর দুর্বল মনে হলো শিবতোষের। কথা বলতে পারে না, তার বুক কাঁপে। আপাতত একটি চিঠি ঠিক করে লিখে এই অবস্থায় মুখ থেকে সরিয়ে থাকা যায়। তারপর কয়েকদিন পর শ্রাদ্ধের সময় শিবতোষ যেতে পারবে। চিঠি লেখার কথা মনে আসায় শিবতোষ ঘরে এলো। পশ্চিম দেওয়ালে ঘেঁষে টেবিল, টুকিটাকি জিনিসও সাজানো। টেবিল ল্যাম্প, মাটির ফুলদানি, দোয়াত দান, তারিখ বদলানোর ক্যালেন্ডার, দু একটা বই, বাসি মাসিক পত্র। সামান্য কাগজ খুঁজতে গিয়ে হঠাৎ একটি চিঠির কথা মনে পড়ল শিবতোষের। একটুখানি থমকে গেল। ভাবল, হ্যাঁ, চিঠি থাকাই উচিত এই টেবিলে অথবা বইয়ের ফাঁকে। কোথায় চিঠিটা থাকার কথা? শিবতোষ চিঠি খুঁজল, টেবিলে দেখল, বইপত্র হাতড়ালো, ড্রয়ার ওলট পালট করলো। কি আশ্চর্য, কোথায় রাখা চিঠিটা? গেল কোথায়? কমলার দরকারি জিনিসপত্র ঘাটাঘাটি করে বড্ড। ঘর গোছানো, সারাক্ষণ সময় পেলেই এখানে ওখানে জিনিস রাখছে, অথচ কমলার অসাবধানতা ও ভুলোমন। চিঠি খুঁজে না পায় শিবতোষ ক্রমশ বিরক্তি হয়ে উঠেছিল। অনেক সময়ে দেওরাজের টানার মধ্যে কাগজপত্র রেখে দেয় কমলা। শিবতোষ আনলার কাছে গিয়ে দেরাজ টানল। কর্পোরেশনের ট্যাক্সের তাগিদা, 10টা পুরনো চিঠি, বাড়ির ছাদ মেরামতের বিল ইত্যাদি কয়েকটা জিনিস দেখল। সেই চিঠিটা নেই। কমলা দোতলা বারান্দায় এসে ডাকল শিবতোষ, একেবারে উপরে উঠে এসো। শিবতোষ বেশ চাঞ্চল্য বিরক্তিকর হয়ে উঠেছে ঘরের উদ্বিগ্নের মধ্যে। সে আরও একটা টেবিল হাতড়ালো। না, চিঠি নেই। কমলা চিঠিপত্রের ব্যাপারে একেবারে কেয়ারলেস। মনে মনে কেমন বিতৃষ্ণা অনুভব করল। শিবতোষের স্ত্রীর ওপর রাগ হচ্ছিল। কমলা আসছে না। শিবতোষ খেয়াল হলো, অনেক সময় বিছানার পায়ে দিকে তোষকের তলায় এটা সেটা কাগজপত্র রেখে দেয় কমলা। কথাটা মনে পড়ার বিছানার পায়ের দিকে তোষক তুলে ফেল শিবতোষ। ফ্রক ডিজাইনের রঙিন ছবি, ছুরি, কাচের ছেঁড়া বই, বাংলার খবরের কাগজ ইত্যাদি পেল। বিয়ে নেমন্ত্রণ 2টি কাগজ। বিছানা হাতড়ে কি খুঁজছিল। কমলা ঘরে এসেছে। ঘরে এসে দেখল স্বামী বিছানায় লণ্ডভণ্ড করে এক বিশ্রী অবস্থা করেছে। কমলা এটা একেবারে পছন্দ হয় না। পুরুষ মানুষ বিছানা হাতড়াবে কেন? আবার সব পরিপাটি করতে হবে কমলাকে। এই সংসারে দিনরাত শুধু পরিশ্রমই করে। একটা চিঠি রেখেছিলাম টেবিলের ওপর, ফেলে দিলে? শিবতোষ বিরক্তি হয়ে জানতে চাইল, চিঠি? কার চিঠি? কিসের চিঠি? কমলা বিছানার পায়ের দিকে এসে আগোছালো বিছানা, তোষক, চাদর আবার গুছাতে লাগলো নিচু হয়ে। কার চিঠি? কিসের চিঠি? মনে করতে গিয়ে শিবতোষ কেমন থমে গেল। কখনো কখনো এরকমও হয়, খুব চেনা পরিচিত শব্দ, প্রথম অক্ষরটা দেখে পুরো শব্দটি মনে মনে ধরে নেওয়ার মতন আমার অপরিচিত শব্দটিকে ভুল করে পরিচিত শব্দ বলে ধরে নিই। পরে কেউ প্রশ্ন করলে হঠাৎ কেন যেন মনে পড়ে শব্দটা কি সত্যি তেমন ছিল। মনোযোগ দিয়ে না দেখার ফলে সেই সন্দেহের পর দেখা দিল আমাদের কেমন বিব্রত করে। শিবতোষ প্রায় সেরকম বিব্রত
বিমুখ হলো। সে মনে করতে পারল না চিঠিটা কার। সব ব্যাপারে তোমার ঠিকুচি দিতে হবে? শিবতোষ অত্যন্ত প্রসন্ন গলায় বলল, মুখ মুখ চোখ প্রখর বিরক্তিকর। কে যে তোমার আমার কাগজপত্রে হাত দিতে বলে? কেয়ারলেস। রাখলাম চিঠিটাকে, বাড়ি থেকে উধাও হয়ে গেল। কি মুশকিল। কমলা স্বামীর দিকে মুখ ফেরাল। প্রায় দিন তো চিঠি আসেই বাড়িতে। কার চিঠি, কেমন চিঠি বলবে তো, তবে না বুঝবো। তোমার মন্দ বুঝবে। আমি যা পছন্দ করি না সে কাজটা তোমার করা চাই। হাজারবার বলেছি টেবিলে আমার যা থাকে থাক, তুমি ঘেঁটো না। কেন ঘাটো? চেঁচিয়ে বলল। কমলা যেন ধমক দিল স্বামীকে। আস্তে কথা বলো। অত তিরিক্ষে মেজাজ করে কথা বলার কি আছে? কার চিঠি, কবে এসেছে বলতেই তো পারো। দিদির চিঠি? না, দিদি ফিদির চিঠি নয়। দিদির চিঠি তুমি আগেই পড়গে যাও। তোমার দিদি? না, আমার নয়। হোক আমার দিদির। আশ্চর্য, কাল রাত্রেই রাখলাম চিঠিটা, আজ হাওয়া হয়ে উঠে গেল। শিবতোষ যেন এই রহস্য মর্ম বুঝতে না পেরে স্তম্ভিত হয়ে আছে। কাল কোনো চিঠি আসেনি তোমার? মুক্তির একটা পোস্টকার্ড এসেছিল, কমলা বলল। তোমার বোনের চিঠি নিয়ে আমি মাথা ঘামাচ্ছি না। তাহলে অন্য কোনো চিঠি আসেনি? এসেছিল। আচ্ছা, জ্বালায় পড়লাম তো। এসেছিল যদি, তবে উড়ে গেল। কার চিঠি তা বলবে না? কেমন চিঠি বলবে না? শুধু চেঁচাবে। কমলা অধৈর্য, বিরক্তি হয়ে খাম। না, ইংল্যান্ডের লেটার। আমার মাথা, বুঝলে, আমার মাথা। বিরক্তিকর বদমেজাজে যেন জ্বলে পুড়ে শিবতোষ এক অদ্ভুত ভঙ্গি করে নিজের মাথা দেখালো। তারপর বলল, হাতে পিঠে হাওয়ায় বসে সংসার করছো? কোনো দিকে চোখ নেই, গ্রাহ্য নেই, কাজের মধ্যে অকাজ। তুমি আর কখনো আমার কাগজপত্রে হাত দেবে না। কমলার রাগ চড়ে গিয়েছে মাথায়। মানুষ যদি অকারণে মাথা গরম করে আর খুশি করে বলে, তবে কার এটা সহ্য করার কথা? কমলা জের গলায় বলে, কথা বলে না আর কি। কি আমার ওপর বসিয়ে রেখেছো? একগুচ্ছ ছেলে মেয়ে নিয়ে সকাল থেকে রাত পর্যন্ত মরছি, তার উপরে তোমার ফিরিক্কি সামলাবো? পারবো না। নিজের জিনিস নিজেই রাখবে, নিজেই নেবে। খবরদার কমলা করবে না। বলতে বলতে কমলা রাগে ঘর থেকে চলে গেল। শিবতোষ দাঁড়িয়ে থাকলো। কমলার পায়ের শব্দ সিঁড়ি থেকে নেমে মিলিয়ে গেল। বাবলু আর টুলুর গলা পাওয়া যাচ্ছে। ঘরের বিছানায় মিনু ঘুমাচ্ছে। এই সংসারের চেহারা হঠাৎ রেল কামড়ার চেহারার মতন দেখালো। কয়েক পলকে অপরাধ আবার সব ঠিক হয়ে গেল। ঘরের 100 পাওয়ারের বাতিটা যথেষ্ট আলো ছড়িয়ে জ্বলছে। টেবিল, আলমারি, দরজা, আলনা সেসব রকমের। ঘরের মজাদার মাঝ দরজা দিয়ে পাশের ঘর দেখা যাচ্ছে। ও ঘর এখন অন্ধকার। শিবতোষ চিঠির কথা ভাবল। কাল কি আসেনি তবে? গত পরশু এসেছিল, হতে পারে। শিবতোষের ভুল হচ্ছে। পোস্টকার্ড বা ইংল্যান্ডে নয়, খাম বলেই মনে হচ্ছে। তাড়াতাড়ি চিঠি একবার আধ খাপচা চোখ বুলিয়ে রেখে দিয়েছিল। খুব অন্যমনস্ক ছিল শিবতোষ তখন, ফলে তেমন কিছু মনে পড়ছে না চিঠিটা। কে লিখেছে তাও না। নামটা দেখাই ছিল শিবতোষে। দেখেছিল, তবে তেমন খেয়াল করে না। সামান্য মন দিয়ে চিঠিটা পড়লেই এই বিশ্রী অস্বস্তিকর অবস্থায় পড়তে হতো না। শিবতোষ সবসময় মনে রাখতে পারত। পড়ে দেখবে ভেবে আগে থেকে যে কেমন অদ্ভুত পূর্বজ্ঞান নিয়ে চিঠিটা মনোযোগ দিয়ে মোটেই দেখেনি শিবতোষ। ভুল হয়েছে, খুব খারাপ ভুল। চিঠিটা কে লিখেছে, কবে এসছে, কি লেখা ছিল মনে করার জন্য আপ্রাণ চেষ্টা করলো শিবতোষ। বাইরে বারান্দায় গিয়ে দাঁড়ালো। এলোমেলো বারান্দায় বাতাস এসেছে। কমলা সেমিস্তর দুলছে। বাবলুর
ছেঁড়া গামছা গোঁজা আছে রেলিংয়ে। অন্ধকার